আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি। আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না। এবারে বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে। আগামীতে আমরা এর থেকে আরো ভালো করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি। আপনারা জানেন এবার বিপিএল কে কেন্দ্র করে আমরা সারা দেশে তারুণ্যের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশের 64টি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তারুণ্যের উৎসব আয়োজিত হচ্ছে। আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার। ইতিমধ্যে আমরা ভিকারুন্নেসে গিয়েছিলাম, এর বাইরেও আরো কয়েকটা জায়গায় যাব এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখেছেন। এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনারা অবগত আছেন। এবং সেই ঘটনাগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে, যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে। এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএল একজন দর্শক হিসেবে যদি বলি, একটা টি-20 টুর্নামেন্টে রান হচ্ছিল 120 110 অ্যাভারেজ, অন অ্যাভারেজ। এবার প্রায় 200 অনেকগুলো ম্যাচে রান হচ্ছে, তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে। তো খারাপ ভালো সবকিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে। আগামীতে আমরা এর থেকে আরো ভালো করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। যেটা বললেন যে স্থাপনের উৎসবের অংশ হিসেবে আসলে বিপিএলটা হচ্ছে, তো আসলে আমি যেটা দেখি যে বিসিবিতে নতুন কমিটি এসেছিল এবং তাদের কাছে সময় খুব কম ছিল, তো আসলে কি সরকারের পক্ষ থেকে চাপ ছিল বা তাদের দেয়া হয়েছিল কিনা যে আপনাদের বিপিএলটা করতেই হবে, জরুরি ছিল কিনা কারণের উৎসবের জন্য, কিন্তু সময়টা কম ছিল বিসিবিতে এবং দিকে কিছু অবসর ছিল, মানে সময়টা কম থাকার কারণে। এটাকে আসলে সরকারের উপর থেকে কোনো চাপ বা তাদের বলে দেওয়া ছিল কিনা করতেই হবে, জরুরি ছিল কিনা? না, আমরা সবকিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি, তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে, নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করবো। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই দলটাকে নিয়ে এত পেমেন্ট নিয়ে এত সমস্যা, রাজশাহীর কথাই বলছি। আসলে আমরা জানতে পেরেছি বিদেশি খেলোয়াড় যারা আছে তারা কোনো ভাতা পায়নি, নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার বিমানের টিকিট পাচ্ছে না এবং মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতেও পারছে না। এটা বাংলাদেশের ইমেজ নষ্ট অলরেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় সেই মালিকের এগেন্স্টে যাতে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া যায়, এতগুলো বাংলাদেশের পর এত অনিয়মের করে। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আর কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নিব। শূন্যপদগুলো পূরণের কিছু প্রসেস আছে। আপনারা জানেন যে যে 12 জন ডিরেক্টর থেকে আসেন, এনএসসি থেকে আসেন, আমাদের সারা দেশের ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে, ফলে সেগুলো পুনর্গঠন
পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা, ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে, মেবি অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে, তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করা যায়। আসিফ ভাই, পিয়াল যমুনা টেলিভিশন থেকে আগে থেকেই বলা হয়েছিল বিসিবি থেকে কিংবা মন্ত্রণালয় থেকেও যে এবারের বিপিএলটা একটা অন্যরকম বিপিএল হবে, যদিও আমরা ওটা আসলে দেখতে পাইনি। আপনারা কি অ্যাড্রেস করেছেন যে ঠিক কি কারণে আপনাদের টার্গেটটা ফুলফিল হলো না? আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে। সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় এররগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব। প্রথম কনভারসেশন আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি প্রথম প্রশ্ন যেটা, যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, রাজশাহী পুরো বাংলাদেশের মানুষজন ডুবাই দিচ্ছে, বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলে না, পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে, 1.5 লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না। এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা, একটু আগে পর্যন্ত ইএসপিএন প্রি কিন্তু আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি, বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারদের। এই দল এবারের বিপিএল এ কিভাবে আসবে, এই দল এবারের বিপিএল এ কিভাবে আসবে, এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা? একই সাথে বাকি দুজন রয়েছেন, ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব, আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন। আপনাদের রোলটা কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ এ বিপিএল ফ্র্যাঞ্চাইজি? আগে আমি আপনার কাছে জানি। হ্যাঁ, আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্যানুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। ফাহিম ভাই, আপনার রোল কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল? আপনি কি জানতেন, আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারেন এরকম একটা ফ্র্যাঞ্চাইজি মালিকের? আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে। আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সাথে আচরণগত ব্যাপার নিয়ে আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারো সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। এবং উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না এবং উনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, দিতে পারি হবে। আপনি যদি অ্যালাউ করে একটা প্রশ্ন করতে চাই, এই যে একজন ক্রিকেটারকে ডিসগ্রেসফুলি দেখা, এটাকে কেউ ভালোভাবে নিচ্ছে না, নেবেও না। আজকে সকাল থেকে আমরা একটা নিউজ দেখলাম, এটা লিক হয়েছে, বিসিবি থেকে লিক হয়েছে, এটা তো আর আমরা কোথা থেকে পাইনি, হাওয়ায় পাইনি। সেখানটায় বলা হয়েছে যে একজন ক্রিকেটারের দেশটাকে নিষেধাজ্ঞা। প্রথম আলোর মনি ভাই এখানটায় আছে, ওটা অলরেডি একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, ওটা একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। প্লিজ, হ্যাঁ, আপনি অলরেডি 7-8টা প্রশ্ন করেছেন, এটা আমার মনে হয় না যে এতগুলি। আচ্ছা, বিসিবি থেকে একটা নিউজ লিক হইলো, সেটাতে বলা হইলো যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। বিকেলবেলা আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না। এই যে ক্রিকেটারের মানহানি হইলো, এটার দায়িত্ব কি আপনারা নেবেন? বিসিবি থেকে কোথা থেকে লিক হলো? এমডি কারফিউজ প্রথম আমার কাছে আছে, দেখাতে পারবো। তাকে অ্যাকাউন্টেবল করা হবে, যার ফেসবুক থেকে ব্যাপারটা সে লিখেছে, এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল। এটা আমার মনে হয় এমন কিছু বলে নাই, যদি এমন হয় তাহলে এরকম হতে পারে। এটা আমার কাছে আছে, এটা আমি জানি না, আপনি দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমি আপনি এর আগে এত বছর বিপিএল দেখেছেন দর্শক হিসেবে, এখন আপনি দেখছেন উপদেষ্টা হিসেবে, আপনি অ্যাজ আ উপদেষ্টা কি পার্থক্য দেখলেন এবং যখন টিভিতে দেখতেন তখন কি দেখতেন আর এখন কাছ থেকে কি দেখেন? আমার মনে হয়েছে যে
আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমি বলবো যে এটা একটা লার্নিং, এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে। বাট এবার কিছু ভালো জিনিস, যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া, আমি বিসিবিকে অনুরোধ করবো যে এটা আরও বেশি পরিমাণ, যাতে 80% যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি, যাতে করে স্বচ্ছতাটা থাকে, ব্ল্যাক না হয়। এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার। এবং মাঠে রান হচ্ছে, মিরপুরে রান হচ্ছে, এটা একটা আমি মনে করি পজিটিভ দিক। মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই, এবং আই বিলিভ এটা কন্টিনিউ করবে। এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন, তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন। একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম। আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা, ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা, আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালি নিয়ে আসতে পারি। এটা ছিল একটা চাওয়া। আরেকটা ছিল যে দুর্নীতি, যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময়, আপনারা রিপোর্ট করেছেন, আমরা পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং অডিট চলমান আছে যতদূর আমি এখন পর্যন্ত জানি। এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন, তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয়, অডিটের পরে আমরা দুদককে সেটা সাবমিট করি, দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে। অলরেডি আপনারা জানেন যে রিফরমেশন কখনো আসলে সহজ কোনো প্রসেস না, এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ। আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখনো রিপোর্ট আসেনি, কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ, এবং বিসিবির ক্ষেত্রে হয়েছে, ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছেন। তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে। অ্যান্ড যারা স্টেক হোল্ডার্স আছেন, ক্লাব আছে, প্লেয়ারও স্টেক হোল্ডার এই রিফরমেশনের। এবং যে রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয়, সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায়। তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে। এবং বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা, এটা যেন কন্টিনিউ থাকে। তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো, আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি। তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে।